শুভ সন্ধ্যা। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি আছি ডাক্তার নাদিয়া নিতুল। আপনারা সকলে জানেন যে 'প্রথম আলো' সবসময় স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজনগুলো নিয়ে থাকে আপনাদের পাশে। স্বাস্থ্য ভালো থাকলে সবকিছুই কিন্তু ভালো থাকে। আর যদি স্বাস্থ্য ভালো না থাকে তখনই কিন্তু ঘটে বিপত্তি। এবং সেই বিষয়টিকে মাথায় রেখে 'প্রথম আলো' যেই 'প্রথমআলো.com' রয়েছে, 'প্রথম আলো' সবসময় ভালোর সাথে আলো নিয়ে থাকে আপনাদের সাথে। তো আজকে সন্ধ্যেবেলাতেও এরকম একটা বিষয় নিয়ে আমরা বিশেষজ্ঞদের মতামত, তাদের কথা সবকিছু নিয়ে আজকে চলে আসলাম। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করতে চাই সেটা হচ্ছে স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার। স্তন ক্যান্সারের সচেতনতা। এবং এভারকেয়ার হসপিটালের সৌজন্যে এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু ধীরে, ধীরে বাড়ছে। সারা বিশ্বের মতো করে আমাদের বাংলাদেশেও এর আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যু হার অনেকখানি বেড়ে যাচ্ছে। কিন্তু ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগে থেকে যদি ডায়াগনোসিস করা হয়, আগে থেকেই যদি প্রিকশন নেওয়া যায় তাহলে সেখান থেকে কিন্তু রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু কিভাবে? সে বিষয়টি নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন, চিকিৎসক রয়েছেন। তাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন ডাক্তার আরমান রেজা চৌধুরী। উনি রেডিওথেরাপি এফসিপিএস কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজি এবং আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর রাজু তিতাস চাকো। উনি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজি এভারকেয়ার হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন আপনারা? হাউ আর ইউ? Very good, thank you. জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভাই ধন্যবাদ। ওকে। সো আজকে যেহেতু আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলতে চাই, at first I will go to Dr. Raju Titash sir. So I want to ask you, breast cancer is happening around the world and in our South Asia. This is also increasing day by day. What are the reasons and what are the causes of breast cancer? So, unfortunately, there is no single known cause of breast cancer. It is indeed a very complex disease, and when we say breast cancer, we are actually talking about a number of different types of diseases, malignant diseases of the breast. It most likely is triggered off by a combination of many factors. One of the things that is known now is some inherited gene mutations. It is suspected that about 1 to 2% of all the breast cancers may be related to some genetic defect which is inherited from from our parents and from our grandparents. Some of these genes, like BRCA1 and BRCA2, are known to significantly increase breast risk. So if you have one of these gene mutate, then your chance of your lifetime risk of getting breast cancer is perhaps 60 or 70%. It's also known that if you have a family history of a first degree relative, that means your sister or your mother or a daughter who has breast cancer, your risk of having breast cancer is extremely high. Also, what is known is the length of exposure to estrogen. You know that the female hormone আমাদের সাথে স্যার সংযুক্ত ছিলেন। কোনো একটা কারণে হয়তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আশা করছি স্যার কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে কানেক্টেড হয়ে যাবেন। আমরা অপেক্ষা করব। কিন্তু এই মুহূর্তে যেহেতু আরমান রেজা চৌধুরী আছেন আমাদের সাথে ডক্টর, তার কাছে যাব যে স্যার আসলে বলছিল জেনেটিক ফ্যাক্টর গুলো এবং কি, কি কারণে আসলে এটার এক্সপোজার হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা আসলে ১ম যে প্রশ্নে আপনার কাছে যেতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের স্তন ক্যান্সারের প্রাদুর্ভাবটা কেমন? ধন্যবাদ ডক্টর তানিয়া। সো বাংলাদেশে আসলে ব্রেস্ট ক্যান্সার যদি আমরা জানি যে প্রধানত ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে মহিলাদের মধ্যে,
তো মহিলাদের মধ্যে যদি বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সার এর প্রাদুর্ভাব আমরা বলতে যাই, এখনকার দিনে কিন্তু এটা টপমোস্ট ক্যান্সার মহিলাদের মধ্যে। আগে একটা সময় ছিল যে সময় সার্ভিক্স ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সারটা ছিল টপ লিস্টে, বাট এখন কিন্তু ব্রেস্ট ক্যান্সার হচ্ছে টপ ফিমেল ক্যান্সার ইন আওয়ার কান্ট্রি পার্সপেক্টিভ। এবং আমরা যদি ডেটা দেখতে চাই, যেমন গ্লোবোক্যান ডেটা বলি আমরা, 2022 সালে গ্লোবোক্যান যেটা গ্লোবালি ক্যান্সারের প্রাদুর্ভাব বা প্রিভ্যালেন্স নিয়ে একটা পাবলিকেশন পাবলিশ করে, তো সেখানে আমরা দেখি যে 2022 সালে বাংলাদেশে প্রায় 12,989 মানে রেকর্ডেড কেস এরকম ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে, যেটা বা ফিমেলদের যে ক্যান্সার গুলো হয়ে থাকে, মহিলাদের যে ক্যান্সার গুলো হয়ে থাকে, তার মধ্যে অলমোস্ট বলা যায় 18%, অ্যারাউন্ড 18-20% এর মতো। আর বোথ সেক্স, মেল ফিমেল মিলিয়ে যদি আমরা বাংলাদেশের প্রাদুর্ভাব বলতে চাই, তাহলে পুরুষ মহিলার সম্মিলিতভাবে ব্রেস্ট ক্যান্সারের অবস্থান চতুর্থ অবস্থানে রয়েছে প্রাদুর্ভাবের দিক থেকে। তার মানে আমরা খুব ভালনারেবল একটা কন্ডিশনে আছি, যেখানে হচ্ছে ঝুঁকির মাত্রা যেহেতু বেশি, সেই কারণে হচ্ছে প্রিকশন গুলো বা আগে থেকে সচেতন হওয়াটা খুব প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমরা চলে যাই যে আসলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিগুলো কি এবং কি কারণে আসলে হতে পারে বলে বলা হয়ে থাকে। প্রফেসর রাজু তিতাস চ্যাকো স্যার যেটা বলছিলেন যে কিছু জেনেটিক ফ্যাক্টর রয়েছে। স্যার আমাদের মাঝে ফিরে এসেছেন অলরেডি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন স্যার। সো আমরা স্যার যেটা বলছিলেন যে কিছু জেনেটিক ফ্যাক্টর, কিছু ফ্যামিলি হিস্ট্রি, তারপরে হচ্ছে যে স্ট্রোজেন হরমোন কোনো কারণে, যেমন অনেকেই দেখা যায় যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, এরকম কিছু ব্যাপার রয়েছে। তারপরে এই ধরনের কারণগুলো বা এই ধরনের রিস্ক ফ্যাক্টর গুলো কারণে ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে। আর আমরা যদি বলতে চাই যে আসলে কারা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির মধ্যে থাকে, তো সেক্ষেত্রে একটা তো আমরা বললামই যে ফিমেলরা মোস্ট কমনলি, কারণ মেলদের মধ্যেও ব্রেস্ট ক্যান্সার হয়, কিন্তু সেটা টোটাল ব্রেস্ট ক্যান্সারের অনলি 1%, 99%ই কিন্তু ফিমেলদের মধ্যে হয়। সো ফিমেলদের মধ্যে যারা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির মধ্যে রয়েছে, তারা হচ্ছে যে একটা জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে যে বয়সের কথা বলা হয়, যে বয়সের কথা যদি আমরা বলতে যাই, বয়সের মধ্যে ইউজুয়ালি দেখা যায় যে 50 বছরের উপরে যদি বয়স হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেশি থাকে। যদিও আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে কিন্তু আমরা দেখি যে এর নিচেও, লাইক অ্যারাউন্ড 30-35 ইয়ার্স ওল্ড, এই বয়সেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আমরা দেখে থাকি। আর থার্ডলি হচ্ছে স্যার বলেছেন ফ্যামিলি হিস্ট্রির কথা, জেনেটিক মিউটেশনের কথা। এছাড়া যদি নিজের তার কখনো ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থেকে থাকে, ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, তাহলেও সে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির মধ্যে পড়ে। কিংবা ছোটবেলায় বা অন্য কোনো বয়সে যদি তার আগে কখনো চেস্টে কোনো কারণে রেডিয়েশন দেওয়া হয়ে থাকে, যেমন লিম্ফোমার কারণে দেওয়া হয় বা অন্য কোনো কারণে, সো দ্যাট ক্যান বি অলসো এ কজ ফর ব্রেস্ট ক্যান্সার ঘটাতে পারে। সো এই ধরনের মানুষগুলো আসলে ঝুঁকির মধ্যে থাকে। অনেক ধন্যবাদ আরমান স্যার, আপনার কাছে আবার আসবো। Now I go to Dr. Titash. He's been disconnected, so we are so glad sir connected us again. So the next question is, sir, we've been between our question you are answering and we've been disconnected. So Yeah. how can we actually prevent the breast cancer? And also you can continue the question that I asked you previously. Yeah, I heard Dr. Arman, completing my question very well. So really, that was what I wanted to say as well. One of the factors now that is known to, predispose to a number of cancers is obesity. So having an increased weight beyond what is normal for one's height and build is also known to, predispose to a number of cancers, and breast cancer is one of them. So, what has happened today to the women is that they are now a major part of the workforce. So what happens is they have moved from the village where they were, working very hard at household chores and in the fields and places like that, out into the urban centers where they are now, sitting on a chair and doing a lot of work.
Okay, they are no longer cooking at home the healthy foods, they're eating from restaurants, and that leads to physical inactivity as well as gaining a lot of weight, and this predisposes them to breast cancer. In addition, because they carry very important roles in their companies or in their workplaces, they tend to postpone things like getting married and having children, and these are well-known factors for breast cancer. Now, these are factors that we can all change. So, Okay. becoming more active in the in at every day, going for a walk, going for a run, staying healthy, eating healthy, keeping your weight down. These are all the important things that you can do. Of course, genetics and being female can't be changed. So that's what I would advise women to do. Thank you so much, sir. I'll come back to you again. এখন আমি আবার চলে যাচ্ছি ডক্টর আরমান রেজা স্যারের কাছে। হোয়াট আর দ্য সাইন্স অফ ব্রেস্ট ক্যান্সার? অনেক সময় দেখা যায় যে একেবারে লাস্ট স্টেজে এসে বা ম্যালিগন্যান্সি যখন ছড়িয়ে গেছে সেই সময়টাতে এসে ডায়াগনোসিস করা হয় এবং তখন এসে আসলে জানা যায় যে হি ইজ বিন উইথ ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোস। সো সেক্ষেত্রে আসলে লক্ষণগুলো কি? আগে থেকে বোঝার উপায়টা কি? ধন্যবাদ। আসলে এই সচেতনতাটা খুব জরুরি। তার কারণ হচ্ছে যে যদি মানুষ লক্ষণগুলো জানে আগে থেকে, তাহলে কিন্তু মানুষ যখন কোনো একটা abnormality, কোনো একটা অসঙ্গতি দেখতে পাবে তার শরীরে, ব্রেস্টের মধ্যে, তখন কিন্তু সে চিকিৎসকের পরামর্শ নিবে। কিন্তু সে যদি না জানে যে কোন লক্ষণগুলো সাধারণত ব্রেস্ট ক্যান্সারে পাওয়া যায়, তাহলে যেটা আপনি বলছিলেন যে অনেক সময় অনেক অ্যাডভান্স স্টেজে আছে, তখন হয়তো দেখা যাচ্ছে যে কিছুই করার থাকে না। বা যে চিকিৎসাগুলো দেওয়া হয় সেগুলো হয়তো তাকে খুব বেশি ভালো আউটকাম দিতে পারে না। সো আমরা যদি লক্ষণগুলো আমরা সাধারণত আমাদের ডে টু ডে প্র্যাকটিসে কি ধরনের পেশেন্ট আসে যদি আমরা দেখতে চাই, তার মধ্যে একটা আসতে পারে খুব কমনলি যেটা আসে যে ব্রেস্টে একটা লাম্প বা চাকা বা গোটা, যেভাবেই একজন এটাকে প্রকাশ করতে পারে, এরকম একটা লাম্প বা চাকা নিয়ে আসতে পারে। আবার কখনো পেশেন্টরা দেখা যায় যে হয়তো ব্রেস্টের মধ্যে কিছুই নেই, কিন্তু এক্সিলা বা আমরা যেটা আর্মপিট বলি বা বগল বলি, সেখানে একটা চাকা নিয়েও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রোগীরা প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, থার্ডলি হচ্ছে যে ব্রেস্টের সাইজ এবং শেপের মধ্যে পরিবর্তন থাকতে পারে। মাঝে বলে নেই, সেটা হচ্ছে যে এই ধরনের লক্ষণগুলো বা এই ধরনের অ্যাবনর্মালিটি গুলো থাকা মানেই কিন্তু ব্রেস্ট ক্যান্সার নয়। কিন্তু এই ধরনের অ্যাবনর্মালিটিস গুলো যদি দেখতে পাওয়া যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওটাকে এক্সক্লুড করা উচিত, ওটাকে ইভ্যালুয়েশন করা উচিত, যে যাতে এটা ব্রেস্ট ক্যান্সার হলে পরে আর্লি স্টেজ ধরা পড়ে। আর কি ধরনের লক্ষণ নিয়ে আসতে পারে? যেমন ব্রেস্টে কখনো ব্রেস্টে বা নিপলে, যেটাকে স্তন বৃন্ত বলা হয়, সেখানে ব্যথা নিয়ে আসতে পারে, বা স্তন বৃন্ত থেকে বা নিপল থেকে ডিসচার্জ, অর্থাৎ আইদার রক্তক্ষরণ হতে পারে, অথবা ওখান থেকে পুজ বা পাস আসতে পারে, অথবা এমনিতেও লিকুইড আসতে পারে। তারপরে ব্রেস্টের উপরে যে স্কিন বা চামড়াটা থাকে, সেটার মধ্যে কিছু পরিবর্তন হয়। একটু অ্যাডভান্স স্টেজে গেলে আমরা বলি যে পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স, মানে কমলার খোসার মধ্যে যেরকম ফুটো ফুটো হয়ে থাকে, সেই ধরনের একটা ফিচার নিয়েও কিন্তু একটু অ্যাডভান্স স্টেজে ব্রেস্ট ক্যান্সারের রোগীরা আসতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে স্কিনটা যেটা আছে বা চামড়াটা, সেটা কোনো এক জায়গায় হয়তো একটু দেবে গিয়েছে, একটু ডিম্পলিং হয়ে গিয়েছে। এই ধরনের ফিচার গুলো নিয়ে সাধারণত আমাদের কাছে ব্রেস্ট ক্যান্সারের রোগীরা আসে। আর এর বাইরে আপনি যেটা বলছিলেন যে ছড়িয়ে গেলে, এখন ছড়িয়ে যাওয়ার কারণে ব্রেস্ট ক্যান্সার সাধারণত কমনলি কোথায় ছড়াতে পারে? যেমন এটা ফুসফুসে ছড়াতে পারে, লিভারে ছড়াতে পারে, বোনস বা হাড়ের মধ্যে ছড়াতে পারে, মাথার মধ্যে ব্রেনে ছড়াতে পারে। সো যেখানে ছড়াবে সেই জায়গার লক্ষণগুলো নিয়ে আসতে পারে। যেমন ফুসফুসে ছড়ালে কাশি নিয়ে আসতে পারে, লিভারে ছড়ালে দেখা যাচ্ছে তার লিভার ফাংশন গুলো দেখা যাচ্ছে যে জন্ডিস নিয়ে আসলো, কিংবা দেখা যাচ্ছে যে আমরা ব্লাড টেস্ট করে দেখলাম যে তার লিভার ফাংশন যে টেস্ট গুলো আছে সেগুলো অল্টার্ড হয়ে গেছে। তারপরে হাড়ের মধ্যে ছড়ালে হাড়ে ব্যথা নিয়ে আসতে পারে, অনেক সময় অনেক অ্যাডভান্স হয়ে গেলে ফ্র্যাকচার নিয়েও আসে। ব্রেনে ছড়ালে মাথা ব্যথা, মাথা ভারী লাগা বা কনভালশন বা খিঁচুনি আমরা যাকে বলি, এই ধরনের লক্ষণগুলো আসতে পারে। সো প্রাথমিক অবস্থায় আসলে এক ধরনের লক্ষণ নিয়ে রোগীরা প্রকাশ পায়, আর যদি এটা অ্যাডভান্স স্টেজে মানে ছড়িয়ে যায়, তাহলে পাশাপাশি আরো অনেক ধরনের লক্ষণ নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসে।
অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনার কাছে আবার আসবো। Right now I want to go once again to Dr. Raju Titar sir. So I want to ask you, these are the signs of breast cancer. When a patient came to you, what kind of diagnosis, what kind of radiological examination, what type of examination you do suggest for the patients? So, the most important test when you see somebody with a breast lump is, to firstly, examine the patient to, kind of understand. দুঃখিত স্যার, মনে হয় আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। আমার মনে হয় আরমান স্যার আপনি আমি উনার কোয়েশ্চেনটার আমি অ্যান্সার দিন। আমি আমি সাপ্লিমেন্ট করছি। আসলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো প্রবলেম হচ্ছে। সো যেটা আপনার প্রশ্ন ছিল যে কোন ধরনের টেস্ট, স্যার যেটা বলছিলেন বেসিক্যালি সেটা হচ্ছে যে প্রথমে একটা ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টের লাম্প নিয়ে এসে যদি কেউ আসে, প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট টেস্টটা হচ্ছে এটার একটা বায়োপসি করা। বায়োপসি মানে হচ্ছে যে ওখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করা মাইক্রোস্কোপের নিচে যে আসলেই এটা ব্রেস্ট ক্যান্সার কিনা। ব্রেস্টে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ছাড়াও আরো অনেক ধরনের অসুখ থাকতে পারে। সো এই জিনিসটাকে ইভ্যালুয়েশন করা। এর সাথে যে কথাটা বলে রাখতে চাই, যেটা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে একটা সময় ছিল এফএনএসি বলে একটা শব্দ আমাদের সবাই আমরা পরিচিত। অর্থাৎ হুম, আহ হুম, ব্রেস্টের যে লাম্পটা বা চাকাটা সেখান থেকে রস নিয়ে পরীক্ষা করা হতো এবং ডায়াগনোসিস হলে এটার মাধ্যমে চিকিৎসা করা হতো। সেই যুগ কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। এফএনএসির মাধ্যমে কোনো ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে যে এফএনএসিতে অনেক সময় দেখা যায় এটা আমাদেরকে মিসগাইড করতে পারে এবং হুম, ব্রেস্ট ক্যান্সারের যে ছোট্ট ছোট ছোট মলিকুলার ধরনগুলো রয়েছে সেগুলোর জন্য পরবর্তীতে যেই পরীক্ষাগুলো করার প্রয়োজন হয়, যেটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মতন কেমিক্যাল পরীক্ষা দিয়ে করা হয়, সেই পরীক্ষাগুলো কিন্তু এফএনএসির সেই ম্যাটেরিয়াল দিয়ে করা সম্ভব নয়। একমাত্র বায়োপসিতে যে কোষ আসে, যে সেলগুলো আসে, তার মাধ্যমেই কিন্তু এই টেস্টগুলোকে করা যায়। সো বায়োপসি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট, যেটার মাধ্যমে ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে হয় এবং এর পরবর্তীতে যেটা বলছিলাম ইমিউনোহিস্টোকেমিস্ট্রির মাধ্যমে এটাকে ছোট ছোট মলিকুলার ক্লাসিফিকেশনে ভাগ করা হয়। এখন কিন্তু দেখা যায় যে প্রায় 6 রকমের ব্রেস্ট ক্যান্সারের ধরন আবিষ্কৃত হয়েছে, যেগুলো মলিকুলার ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে, ইআর বলি আমরা, পিআর মানে ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রজেস্টেরন রিসেপ্টর, HER2, এগুলোর মাধ্যমে ছোট ছোট ভাগে প্রায় 6 ভাগে ভাগ করা হয়। এবং কেন এটা বেশি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে সব ধরনের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কিন্তু একইভাবে করা হয় না বা একইভাবে শুরু হয় না। এই ভাগগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ইন্টারন্যাশনাল গাইডলাইন গুলো রয়েছে যে কিভাবে চিকিৎসা করলে সেই রোগী থেকে সর্বোচ্চ উপকার দেওয়া সম্ভব। সো এই বায়োপসি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এইভাবে গুরুত্বপূর্ণ। এরপরে আসে ডায়াগনোসিস যখন হয়ে গেল, তারপরে আসে হচ্ছে যে আসলে এই রোগীটা কোন স্টেজ বা পর্যায়ে আছে। আমরা সবাই জানতে চাই, রোগীরা জানতে চায় যে আসলে ক্যান্সারটা কোন পর্যায়ে বা কোন স্টেজে রয়েছে। হুম, হুম। সেটা জানার জন্য বা সেটা বোঝার জন্য তখন আমাদের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হয় এবং সেটা আ আমাদের আ সেই পরীক্ষার availability, পাশাপাশি আর্থসামাজিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনায় এই জিনিসগুলোকে অ্যাডভাইস করা হয়। বাট এটা মাথায় রাখতে হবে যে মিনিমাম স্ট্যান্ডার্ড এ যেই পরীক্ষাগুলো আ করা উচিত, সেই জিনিসগুলো না করে যদি আমরা চিকিৎসার দিকে অগ্রসর হই, তাহলে কিন্তু সঠিক ওয়েতে, সঠিকভাবে চিকিৎসা আমরা অনেক সময় প্রোভাইড নাও করতে পারি বা হয়তো অনেকটা চিকিৎসা করার পরে পাওয়া যেতে পারে যে আসলে এটা এভাবে করা ঠিক ছিল না। সো এইজন্যই যেই পরীক্ষাগুলো পর্যায় নির্ধারণের জন্য বা স্টেজিং এর জন্য করা হয়, সেই পরীক্ষাগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে। তার মধ্যে আপনি বলছিলেন যে রেডিওলজিক্যাল কিছু টেস্ট রয়েছে। যেমন আমরা বলতে পারি যে আ অনেক সময় আ যদি ফ্যাসিলিটিস না থাকে তাহলে চেস্ট এক্স-রে বা আল্ট্রাসাউন্ড করে আর্লি স্টেজ যদি হয় সেক্ষেত্রে করা হয়। তবে সিটি স্ক্যানের যদি সুযোগ থাকে তাহলে সিটি স্ক্যান, চেস্ট সিটি স্ক্যান, অ্যাবডোমেন, এগুলোর মাধ্যমে কিন্তু এটার পর্যায় ধারণা করা যায়। ইভেন পেট সিটি স্ক্যান নামে একটা পরীক্ষা আছে, যেটা কিন্তু আরো অনেক বেশি সেনসিটিভ এবং একটু বাড়তি স্টেজ হয়ে গেলেই সাধারণত পেট সিটি স্ক্যানও করা হয় দেখার জন্য যে অন্য কোনো জায়গায় এটা ছড়িয়ে গিয়েছে কিনা। সো এইভাবে পর্যায় নির্ধারণ করে প্রথমত হচ্ছে ডায়াগনোসিস, মলিকুলার ক্লাসিফিকেশন ঠিক করা, এরপরে পর্যায় নির্ধারণ করা। তারপরে যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো হচ্ছে যে রোগীর ফিটনেস, আসলে রোগীকে চিকিৎসা দেওয়ার মতো শারীরিক অবস্থা তার আছে কিনা, সেই সবকিছু করার পরে কিন্তু আসলে চিকিৎসার দিকে অগ্রসর হতে হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। So Professor Raju sir was disconnected. He was on offline due to network failure.
So already we've been discussed with diagnosis, what are the tests. So sir, the next question for you is, what about the screening of breast cancer, which is very important? Yeah, so screening is a term used to find out whether somebody's got breast cancer. And so this is normally done in women who are, consider themselves to be normal. I mean, there's no breast cancer that they know that they have, and they are going to try and find whether they have breast cancer and to try and pick out the breast cancer at its very earliest stage. And that is the reason to do screening. So, so generally the guidelines in the West suggest that women over the age of 50 and maybe up to the age of 74 should have a mammogram, which is basically an X-ray of both the breasts done every 2 years. And that is the recommendation for the screen. However, in South Asia and Southeast Asia, the breast cancer cases appear to be a little earlier in incidence, when they start much earlier. Perhaps, we are seeing breast cancer as early as 30 years in some women. And therefore, we suggest that if you're going in for breast screening, then the breast screening must probably start at the age of 40, at least. Now, when you screen for breast cancer, one of the problems with screening younger women is that their breasts tend to be more dense. And hence, a mammogram may not really pick out the breast cancer early. So we suggest maybe an ultrasound of the breast for women whose breasts have got a lot of fibrous tissue in it and they appear to be very dense. Women who are very high risk, like we mentioned earlier, who've got a lot of risk factors, they may need to be screened more frequently and maybe earlier as well. But otherwise, we tend to do the screening as mentioned with a mammogram or with a ultrasound of the breast, depending on their age and the density of the breast. Women can also self-examine their breast. One of the advantages of examining your own breast is that you understand how the breast feels, and when there is a difference in the feel of the breast, one can easily bring it to the notice of your doctor, who can then proceed with other diagnostic tests, as were already alluded to. The breast examination by a physician is done when somebody comes to the physician with the suspicion that they have a lump in the breast or they found a lump in the breast by accident. So these are the screening methods, and this is when it really needs to be done. And we would clearly encourage women to come forward for these screening tests. We would also suggest all women with any kind of risk factors to be very regular with their screening, because that's the way we can pick out tumors at a very early stage, and early stage tumors can be cured most of the time. Okay. Thank you so much, sir. So earlier you can diagnose, earlier you can do the screening, the less chance of cancer or less chance of vulnerability will be there. অনেক ধন্যবাদ স্যার, উইল কাম ব্যাক টু ইউ। এবার চলে আসি, যেহেতু এভার কেয়ার হসপিটালের সৌজন্যে আমরা আমাদের আজকের আয়োজনটি নিয়ে আছি প্রথম আলোতে, এবং আজকে যে বিষয়টি সেটি হচ্ছে স্তন ক্যান্সারের সচেতনতা। এবং ইতিমধ্যে অনেক দর্শকরা আমাদের সাথে আছেন আমাদের প্রথম আলোর ফেসবুক পেজে, সবাই খুব ইতিবাচক কথা লিখেছেন, রিয়েলি ইনফরমেটিভ ইনফরমেশন। তো এবার আমি চলে যাই আরমান স্যারের কাছে, যে এভার কেয়ার হসপিটালে স্তন ক্যান্সারের যে চিকিৎসা সেটা নিয়ে কি কি কাজ আপনারা করছেন, কি কি ট্রিটমেন্ট সেখানে দেওয়া হচ্ছে?
ধন্যবাদ। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা বা স্তন ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে প্রধান বিষয়গুলো কি? একটা হচ্ছে যে সার্জারি, একটা হচ্ছে কিমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি বলতে পারি আমরা। কিমোথেরাপি বললে ভুল হবে, কারণ হচ্ছে যে সিস্টেমিক থেরাপির মধ্যে কিমোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, তারপরে এই জিনিসগুলো ইনক্লুডেড, আর হচ্ছে রেডিওথেরাপি। আসলে এই সবগুলো ফ্যাসিলিটিসই আমাদের হাসপাতালে বিদ্যমান এবং আমরা বহু বছর ধরেই এই কাজগুলো করে আসছি। যদি আমরা প্রথম থেকে বলতে চাই যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস এর দিক থেকে, যেমন বায়োপসি করা এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা এবং সেটা দ্রুততম সময়ের মধ্যে এই জিনিসগুলোর রিপোর্টগুলো হাতে পাওয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে যখনই একজন রোগী বা রোগীর পরিবার জানে যে একটা ক্যান্সার শরীরে হয়েছে, তখন কিন্তু তারা অনেক প্যানিক হয়ে যায়, ভয় পেয়ে যায়। সো রিপোর্টিং এ যদি আমরা কোনো কারণে দেরি করি, তাহলে কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে এই ভয়টা বাড়তে থাকে। সো আলহামদুলিল্লাহ আমরা এভারকেয়ার হাসপাতালে খুব দ্রুততম সময়ের মধ্যে, দেখা যায় যে ৩-৪ দিনের মধ্যেই আমরা বায়োপসি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি সব কমপ্লিট করে আমরা রিপোর্ট করতে পারি। এ পর্যন্ত তাই দেখে আসছি। আর এরপরে চিকিৎসার দিক থেকে আমরা যেটা করি, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। অর্থাৎ এই চিকিৎসার জন্য যেই চিকিৎসকরা জড়িত থাকবেন, যেমন সার্জন, মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, বায়োপসি যিনি করছেন, হিস্টোপ্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট যিনি সিটি স্ক্যান, এমআরআই, ম্যামোগ্রাম এগুলো রিপোর্ট করছেন, নিউক্লিয়ার মেডিসিন স্পেশালিস্ট অর্থাৎ যিনি পেট স্ক্যানের রিপোর্ট বা বোন স্ক্যানের রিপোর্ট করছেন, এদের সবাইকে নিয়ে আমরা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড বা একটা টিউমার বোর্ডের আয়োজন করি। উদ্দেশ্য হচ্ছে যে ওই স্পেসিফিক পেশেন্টের জন্য আসলে আমরা কিভাবে তার চিকিৎসাটা শুরু করতে চাই, এবং সেটা আমাদের নিজের কথায় না, ইন্টারন্যাশনাল যে গাইডলাইন গুলো রয়েছে, যেগুলো অ্যাপ্রুভড গাইডলাইন সারা ওয়ার্ল্ডে যেটাকে ফলো করা হয়, সেই আন্তর্জাতিক মানের গাইডলাইন গুলোকে ফলো করে আমরা ওই স্পেসিফিক পেশেন্টের জন্য চিকিৎসার যে জার্নি বা চিকিৎসার যে আউটলাইন, সেই আউটলাইনটা আমরা তৈরি করি। এরপরে বললাম যেটা, যে আপনাকে যে মলিকুলার ক্লাসিফিকেশন গুলো হওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে এক একটা ব্রেস্ট ক্যান্সারকে চিকিৎসা কিন্তু এক এক ভাবে শুরু হয়। সো অ্যাকর্ডিংলি যেরকম আমরা পেয়েছি রিপোর্টে, সেটার মতন করে চিকিৎসাগুলো শুরু হয়। কখনো হয়তো কেমোথেরাপি দিয়ে তারপরে অপারেশনে যাওয়া হয়, কখনো হয়তো শুরুতেই অপারেশন করা হয়। রেডিওথেরাপি, সার্জারির ক্ষেত্রে যদি বলি আমরা, ব্রেস্ট ক্যান্সারে একটা সময় মানুষের ধারণা ছিল যে ব্রেস্ট ক্যান্সার হলে পুরো ব্রেস্ট কেটে ফেলতে হবে, দ্যাট ইজ দ্য অনলি অপশন অপারেশনের দিক থেকে। বাট সেই জিনিসগুলোতে অনেক উন্নতি সাধিত হয়েছে বাংলাদেশে। দেখা যায় যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি, অর্থাৎ ব্রেস্টটাকে রেখে দিয়ে শুধু টিউমারটাকে ফেলে দিয়েও কিন্তু এই চিকিৎসা বা সার্জারি গুলো করা হচ্ছে। রেডিওথেরাপির ক্ষেত্রে যদি বলি, রেডিওথেরাপির ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। যেমন আগে একটা সময় ছিল ৫ সপ্তাহ ধরে রেডিয়েশন দিতে হতো, সেটা কিন্তু এখন অনেকটাই কমে এসেছে। এখন কিন্তু বেশিরভাগ রোগীকে আমরা ৩ সপ্তাহের মধ্যে, আর যদি কনজার্ভিং সার্জারি করা হয় অনেক সময় ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে আমরা চিকিৎসা করতে পারি। ইভেন আরো অনেক অ্যাডভান্সমেন্টের কারণে, রেডিয়েশন অ্যাডভান্সমেন্টের কারণে ১ সপ্তাহের মধ্যেও কিন্তু রেডিওথেরাপি দেওয়ার একটা সুযোগ ব্রেস্ট ক্যান্সারে রয়েছে। সো এই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের হাসপাতালে রেগুলার বেসিসে করছি। আর যদি আপনি সিস্টেমিক থেরাপি অর্থাৎ কেমোথেরাপি, টার্গেট থেরাপি, হরমোন থেরাপি, আমি আশা করব যে আমাদের প্রফেসর রাজু তিতাস চ্যাকো স্যার এই বিষয়টাতে, উনি ওটার মূল এক্সপার্ট। সো উনি হয়তো এই বিষয়টা একটু হাইলাইট করতে পারবেন। Okay, thank you so much, Professor Raju Titas, sir. I want to ask you the next question, which is, breast cancer is totally curable or it can reverse, and what are the target treatment that a patient will get and will cure forever, and the cancer will never return? So, what are the specific treatment, and it is totally curable or it can reverse? If it reverse, what are the causes? So a tumor that is in a very early stage, we've got a very high chance of curing it. And when I say we have a very high chance of curing it, I'm saying that good tumors with a very good biology, we have now achieved cures, in the very high 90% range, almost close to 100%. So if you come with a tumor with a very good biology, the cure rates are in the, 97, 98% and that level. While if you come with one of the tumors which don't have a very good biology, or that is the inherent character of the tumor, the cure rates today are again, somewhere around 70 to 80%. So we have come a long way from when we were losing young women to breast cancer to
now being able to cure most of our patients with breast cancer. However, if you come with a breast cancer in later stages, our goal will be to try and keep the breast cancer under control for a long time. And for this, we have several chemotherapy agents, we have several targeted therapy agents, and we have several hormone, and endocrine therapies that we use for these patients, along with the surgery and the radiotherapy that is given as required. Surgery and radiotherapy are treatments given for the local treatment of the cancer, while all the other treatments that I mentioned are treatments or some things that go all over the body and treat the cancer wherever it might have spread. And today we are able to keep this disease under control, even in the advanced stage. And we are extending the lives of our patients for many months and years. Thank you so much, sir. We are almost at the end of the show. আরমান স্যারের কাছে যাব যে একজন চিকিৎসক হিসেবে আপনার এক্সপেকটেশন, কারণ অ্যাওয়ারনেস এবং সচেতনতা এটা নিয়ে আজকে আমরা কথা বলছি, যেটা অনেক গুরুত্বপূর্ণ। স্ক্রিনিংটা যদি আগে হয় তাহলে আমরা আগে থেকে ডায়াগনোসিস করতে পারবো, আগে থেকে ট্রিটমেন্টটা করা সম্ভব, এবং স্ক্রিনিং করা মানেই হচ্ছে সে ক্যান্সার পেশেন্ট না। তো এই অ্যাওয়ারনেসটা এখনো আমাদের দেশে একজন মানুষের ক্যান্সার হয়ে গেলে সামাজিকভাবেও কিন্তু তাকে দেখা যায় যে পরিবার থেকে একটা সাইড করা হয়। সো অ্যাওয়ারনেস এবং কাউন্সেলিং অনেক বড় একটা বিষয়। সামগ্রিকভাবে একজন চিকিৎসকভাবে আজকের পুরো আয়োজনটি নিয়ে আমরা এত কথা বললাম। আপনার প্রত্যাশা কি? আপনার মেসেজটা কি সবার জন্য? ধন্যবাদ। স্ক্রিনিং এর বিষয়ে যেটা বলছিলেন, ইটস ট্রু যে স্ক্রিনিং আসলে ক্যান্সার রোগীদের জন্য না, স্ক্রিনিং ইজ ফর জেনারেল পিপল। হ্যাঁ, সাধারণ মানুষের জন্য, যারা রোগী না তাদের জন্য। উদ্দেশ্য হচ্ছে যে কোনো অ্যাবনর্মালিটিসকে খোঁজার চেষ্টা করা, কোনো ক্যান্সার আছে কিনা সেটাকে খোঁজার চেষ্টা করা। স্ক্রিনিং করে দেখা যাচ্ছে যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পেশেন্ট, একটা সার্টেন নাম্বার অফ পেশেন্টকে আর্লি ডায়াগনোসিস করা যাচ্ছে। এটাই হচ্ছে স্ক্রিনিং এর সুবিধাটা। আর সচেতনতার কথা যদি বলতে চাই তাহলে হচ্ছে যে এই যে আমরা আজকে যত কিছু আলোচনা করলাম, এই জিনিসগুলো মাথায় রেখে যদি কেউ লক্ষণগুলো কারো শরীরে প্রকাশিত হলে দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নেয় এবং সেই অনুযায়ী যদি ব্যবস্থাগুলো গ্রহণ করে, আমি আবারও বলতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশেই কিন্তু এই যে আমরা যত ধরনের চিকিৎসার কথা বলছি, আমাদের বাংলাদেশেই কিন্তু এই চিকিৎসাগুলো এভেলেবেল রয়েছে। ইভেন আমাদের হাসপাতালে আমরা রেগুলার বেসিসে এই চিকিৎসাগুলো প্রোভাইড করে আসছি। সো আমাদের সাধারণ জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে এই প্রত্যাশাই থাকবে যে ক্যান্সার শুনেই ক্যান্সারকে ভয় পেয়ে নয়, বরং ক্যান্সারের সাথে যুদ্ধে আমরা যেমন সবাই মিলে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করছি, সাধারণ মানুষও ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তাহলেই কিন্তু আমরা সবাই মিলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকেও অনেক উপরে তুলতে পারবো, পাশাপাশি হচ্ছে যে আমরা ক্যান্সারকেও জয় করতে পারবো। এই প্রত্যাশাই আমি সবার কাছে রাখছি। অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার আবার ডিসকানেক্টেড হয়ে গেলেন আমাদের সাথে। সো সবাইকে জানিয়ে দিই, এভারকেয়ার হসপিটালের সৌজন্যে আমাদের প্রথম আলো.com এর বিশেষ আয়োজন ছিল। আজকে আমরা স্তন ক্যান্সারের সচেতনতা নিয়ে কথা বলছিলাম। ডক্টর আরমান রেজা চৌধুরী, কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজি, এবং প্রফেসর ডক্টর রাজু তিতাস চাকো, সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজি ছিলেন আমাদের সাথে। আশা করছি অনেক অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। মাইনুল হক টফি, অনলি ফিমেল হ্যাভ ব্রেস্ট ক্যান্সার? নো, ছেলেদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে, আমাদেরকে স্যার বলছিলেন। আচ্ছা, স্যার আবার সংযুক্ত হয়েছেন। স্যারের কাছে যাব। স্যার, ফিউ লাস্ট ওয়ার্ড। We are end of the show, so with your verdicts we'll end up the show. So few last word. So I think women in Bangladesh and the rest of the world must, take it on themselves to try and live a healthy life. That's the most important thing. I mean, we're talking about cancer, but the risk factors for breast cancer, if we look at ourselves and look at leading healthy lives, means eating better, exercising, and living a life that is, that is known to be healthy, we are not only going to prevent breast cancer, but we are going to prevent many other cancers as well. If you catch a lump,
bring it to the attention of the physician as soon as possible so that we can get on with the treatment, and then the treatment will be cheaper, better, and the chances of you having a cure are much, 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 much higher. Thank you so much, sir. Thank you so much. So, precaution is always better than cure. এই বিষয়টা মাথায় রাখবো, স্ক্রিনিং করব, আমরা সচেতন হব। স্ক্রিনিং করা মানে ইউ হ্যাভ ক্যান্সার, দ্যাটস ভেরি রং। এ কারণে হচ্ছে আগে থেকেই সচেতন হতে হবে, তাহলে সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো আমরা সবাই। এবং এভার কেয়ার হসপিটালের মতো বাংলাদেশে কিন্তু রয়েছে স্তন্য ক্যান্সারের সঠিক চিকিৎসা। আজকের মতো ডাক্তার নাদিয়া নিতুল বিদায় নিচ্ছি আমাদের বিশেষজ্ঞ অতিথিদের সহ। আশা করব আগামী দিনের আয়োজনে আপনারা থাকবেন। আগামীকালও রাত ৮টায় আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথিরা থাকবেন, আরেকটি বিষয় নিয়ে থাকবো আপনাদের সাথে। সেই পর্যন্ত শুভরাত্রি। থ্যাংক ইউ। Thank you. Good night.